গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। মনটা সকালবেলা এতটা খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, সবাই সাথে থাকো ব্লগটা জুড়ে। তো ঘুম থেকে অ্যালার্ম দিয়েছিলাম, তো ঘুম ভাঙেনি। তারপর গুল্লু টিউশনি মাস্টার ফোন করলো ধরতে ধরতে তোমাদের দাদাভাই ফোনটা কেটে গেল। তো আমাকে বলল যে ওর স্যার ফোন করেছে, ওঠো, মনে হয় আসবে পড়াতে সকালবেলা, কারণ ইদানিংকাল একদিন বিকেল একদিন সকালে আসে, এখন সামার ভ্যাকেশন চলছে তো ওই কারণে। তো যাই হোক, স্যারকে ফোন করার জন্য চোখটা মানে কীভাবে আন্দাজ করে ফোন করেছি। এবার আমার বোনকে ফোনটা চলে গেছে মিস কল, তো বোনেরটা কেটে দিয়ে আবার স্যারকে কল করলাম। তো স্যার বললো আমি আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরিনকে তুলে দিচ্ছি, তো আপনি ওকে ফ্রেশ করে নিচ্ছি, আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে আসলে হবে। বললো আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে আমি সোফায় জাস্ট বসেছি। আর তোমাদের দাদা ভাই দরজাটা খুলে নিচে গ্রিলের কাছে গেল, গিয়ে গ্রিলটা খুললো। এবার গ্রিলটা খুললে, কারণ স্যার আসবে তখন গেটটা বন্ধ থাকবে, ওই কারণে গিয়ে দেখে বাইরে প্রচুর পরিমাণে লোক। এবার কেন এত লোক, তারপর নিচের ভাবিকে বলল। তো ভাবি বলল মানে আমাদের ঘরের পাশের ঘরটায় যে ওই যে একটা ফার্নিচারের দোকান আছে, তোমাদেরকে অনেক সময় শেয়ার করেছি, তোমরা হয়তো যারা আমার রোজ ভিডিও দেখো হয়তো জানো। পুরো আমাদের দেওয়ালের মানে পাশের দেওয়ালটার বাড়িটা, ওদের নিচে গোডাউন আর উপরে চোরা থাকে। এই তো গৃহপ্রবেশ করেছে এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে। ভদ্রলোকের বয়স হচ্ছে 55 থেকে 60-এর মধ্যে, একটা ছেলে 20 বছর বয়স। তো বাপ বেটা মিলে বিজনেস চালায়। তো যাই হোক, এবার শুনি ওই লোকটা আর নেই পৃথিবীতে। শুনে সকালবেলা এসে যখনই বলল, জাস্ট এসে বসেছি, ফ্রেশও হয়নি, ঘুম থেকে উঠে এরকম একটা আচানক একটা খবর শুনলে কার ভালো লাগে। তো এতটাই মনটা খারাপ ছিল, কি বলবো। যে মানুষটাকে কালও দেখলাম হেঁটে বেড়াচ্ছে, মানে একদম সুস্থ মানুষ, ব্রেন স্ট্রোক, মানে স্ট্রোক করে মারা গেছে। রাতের বেলা নাকি সিঙ্গাড়া, চাট পাঁপড় এইসব কী খেয়েছে, খেয়ে গ্যাস হয়ে গেছে, তারপর বুকে ব্যথা করছে রাত 11টা 11:30 নাগাদ। তো হসপিটালে নিতে নিতে মারা গেল। তো হসপিটালে যাওয়ার সাথে সাথে ডক্টররা বলছে নেই আর, তো স্ট্রোক করেছে। ওনার নাকি আগেও একবার এরকম স্ট্রোক হয়েছিল 15 বছর আগে। তো ভেলুরে চিকিৎসা চলছিল 6 মাস পর পর, মানে কি ভেলুরে যেত 3 মাস 6 মাস এরকম। তো যাই হোক, মানে জীবনটা যে কি, মানে আজকে মানে কি বলতো, এই দিনটা মানে সারাটা দিন এতটা উদাসীন হয়েছিলাম। খবরটা শুনে না রান্না বান্না খাওয়া দাওয়া কারোর কিছু ভালো লাগে না। এদিকে ছেলে আবার ছোট, ওকে তো টিউশনি পড়াতে চলে এলো, তারপর ও তো দরজা বন্ধ করে টিউশনি পড়ছিল। তারপরে স্যার চলে যাওয়ার পর খেতে দিলাম। তো তখন একটু মানে ডাইনিং রুমের ওখানে বসে একটু বাইরে থেকে চিৎকার কান্নাকাটি শোনা যাচ্ছিলো। তো আমাকে বলছিল মাম্মা বাইরে কি হচ্ছে। তো আমি বললাম ওই কাজ করছে তো মিস্ত্রিরা পাশের ফ্ল্যাটে, ওই ওদের আওয়াজ হচ্ছে হয়তো, তুমি শুধু বাইরের আওয়াজ শোনো, এটাই শুধু বলে ওকে চুপ করে দিলাম। তারপর ওকে বেডরুম মানে সাইডে ওর পড়ার রুমে ওকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বললাম তুমি এই হোমওয়ার্কগুলো স্কুলের আজকে কমপ্লিট করলে তোমাকে মেলায় নিয়ে যাব, এই কথা বলে ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম। কারণ এই কথাগুলো না বাচ্চাদের বললে ওদের মনের মধ্যে ভীষণ নেগেটিভ পড়ে আর কি। তো ওই কারণে ওকে আর কিছু বলিনি। তো সারাটা দিন ওকে যে কীভাবে আমি আগলে রেখেছিলাম সেটা আমি জানি আর ভগবান জানে। পাড়ার সবাই বাইরে রাস্তায় আর কি দেখছিল, সবাই যাচ্ছিল, আর আমি সামনের ঘরের থেকে একবার বেলকনি থেকে ও পড়ছিল যখন একবার ঝেঁকে 2 মিনিটের মতো জাস্ট মানে একটু ঝুঁকে উঁকি মেরে দেখলাম বাইরে রাস্তায় অনেক লোকজন। তো সোসাইটিতে পুরো শুনশান। আজকে বিকালবেলাও কেউ বেরোয়নি, তো ছাদেও বেরোয়নি কেউ। সারাটা দিন আমিও ঘরের মধ্যেই ছিলাম। তো তোমাদের দাদাভাইকে বারবার ফোন করছিলাম যে কখন আসবে। তারপরে গ্রিন টি খেতে খেতে কাপটা হোয়াইট কালারের কাপটা আমার হাতের থেকে পড়ে গেলো। অনেকবার দেখেছো হোয়াইট কালারের 2টো কাপ, তার মধ্যে একটা কাপ হাত থেকে পড়ে গিয়ে পায়ে তার টুকরোটা আমার মানে যখন পরিষ্কার করতে গেলাম পায়ের মধ্যে টুকরোটা ফেসে গেল। তো এই সব নিয়ে সারাটা দিন ভীষণ মন খারাপ। আর চিন্তা করছিলাম মানুষ টাকা পয়সা ঘর বাড়ি চেহারা জামা কাপড় সব কিছু নিয়ে কত গর্ব করে, কিন্তু সব কিছু ফেলে রেখে চলে যেতে হয়। এটা আমার মানে কি বলতো, এক চুল জায়গা কেউ ছাড়তে চায় না কোনো কিছু। ওই লোকটাই যখন এখানে বিজনেস, ওনার তো ফার্নিচারের দোকান, ভীষণ মানে
50 থেকে 60 লাখ টাকার ওনার মাল থাকে সবসময়, ফার্নিচার মানে সোফা টোপা এসব থাকে ওনার দোকান থেকেই আমরা সোফা কিনেছি। তো সব এরকম জিনিসের মানে অনেক টাকার মাল আর কি। তো অনেক সময় দোকানে কিনতে গিয়ে 1 টাকাও কম করায় না, কিন্তু সে কিন্তু আজ 1 টাকাও নিয়ে গেল না। আর খুব সুন্দর ভিতরে ঘর বানিয়েছে, জাস্ট 3-4 মাস এসে ঘরটায় থাকলো। এতদিন জয়েন্ট ফ্যামিলির মধ্যে ছিল, তো বাড়ির জায়গা ভাগ করার পর ওনার এই সাইডে উনি নিল, তার জন্য এখানটায় ঘর বানিয়ে উনি আলাদা, যেহেতু বড় ভাই এখানেই রয়ে গেল। কিন্তু ঘরে বসবাসও করতে পারলো না, ছেলের জন্য ছেলে দেখছিল, সরি মেয়ে দেখছিল, কিন্তু মেয়ে পাচ্ছে না, তো মেয়ে দেখছে আর কি, বিয়ে দেবে ছেলেকে। তো এইসব নিয়ে চলে গেল আর কি। তো এইসব নিয়ে ভীষণ মনটা খারাপ আজ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনের কথাগুলো। তারপর সকালবেলা কি বলো তো, তোমাদের দাদা ভাই ওই বা অফিসে যাওয়ার আগে সবজি বাজার করে দিয়ে গেল। কি কি দিয়ে গেলো তোমরা তো দেখলে, ভেন্ডি, বরবটি দেশি আর দেশি ভেন্ডি, তারপর কাঁচা আম, তারপর ছিল কাঁচকলা, আর ছিল ভেন্ডি। তো জাস্ট এইটুকুনি সবজি নিয়ে মানে চলে এলো তোমাদের দাদাভাই, সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে রান্নাঘরের এই র্যাকটা মানে অনেক দিন গুছানো হয় না, আজ একটু অন্যরকম করে গুছিয়ে নিলাম। দেখলে তো টুকরো টুকরো কয়েকটা কাপড় তোমাদের দেখালাম, ওই কাপড়গুলো কি করেছি, যেখানটায় জালি জালি টাইপের ওখানটায় বিছিয়ে দিয়েছি, তাহলে কি হবে, র্যাকটা পরিষ্কার থাকবে। যদি কখনো এক ফোঁটা জল থাকে কাপড়টায় চুষে নেবে, তাহলে কি হবে, র্যাকটা নোংরা হবে না। আর এই রান্নাঘরে যেহেতু চিমনি নেই, আর একটা মাসে মাসে পরিষ্কার না করলে নোংরা হয়, তো এই মাসে গত মাসে পরিষ্কার করা হয়নি আমার, সত্যি কথা বলতে। সেই কারণে নোংরাটা একটু বেশি হয়েছে, তো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম সবগুলো, একদম ইয়ে করে সুন্দর করে সাজিয়ে। আর এই কাপড়গুলো বিছিয়ে দিয়েছি, তো এবার রাখতে সুবিধা হবে। অনেক সময় ছোট ছোট জিনিস ওই সাইড দিয়ে পড়ে যায়, তো সেইটা আর হবে না। তো ওই কারণে কাজগুলো করছিলাম। দেখবে মন মানসিকতা খারাপ থাকলে না, ঘর বাড়ি সাজানো গোছানোর কোনো একটা কাজ করলে মনটা সেই দিকে ডাইভার্ট হয়ে যায়। তাই ভাবলাম রান্নাঘরের এই জায়গাটা একটুখানি মানে অর্গানাইজ করে নিই, সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তাহলে মনটা ভালো থাকবে। আর মনটাকে বিজি রাখাই হচ্ছে নিজেকে ভালো রাখার একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো খাবার দাবার না খেয়ে সকালবেলায় এই কাজে লেগে পড়লাম, শুধু এক গ্লাস জল খেয়ে। তো এইগুলো করতে করতে অনেকটা টাইমও মানে আমার হয়ে গিয়েছিলো, প্রায় 11:30 বেজে গিয়েছিলো। এগুলো পরিষ্কার করে রাখতে রাখতে মানে এটা থেকে ওটা রাখি, ওখান থেকে এখানটা এইভাবে করে সেট করতে টাইম লেগে যায়। তারপরও সব কিছু সেট করার পর দেখি আরও 2-3টে প্লেট রয়ে গেছে, সেইগুলো আবার একটু রেখে দিলাম কিছু। আর কিছু ভিতরে আলমারিতে রেখে দিলাম, মানে ডিনার সেট যেগুলো আর কি। কেন কি গুল্লুর বার্থডের সময় বের করা হয়েছিল, ওখান থেকে কিছু থালা বাসন বের মানে রেখে দিলাম আর কি। আর এখানে কিছু রেখে দিলাম, বাইরে রাখলে দেখবে নোংরা হয়ে যায়, তার থেকে মানে আলমারির মধ্যে থাকলে কি হবে, দরকার হলে বের করে নেবো, অসুবিধা হবে না। উপরে হটপটগুলো বা টিফিন বক্স এগুলো রেখে দিলাম, যেগুলো প্লাস্টিকের বক্সগুলো, নিচে সব বাটি, এগুলো থালা বাটি দিয়ে সুন্দর করে র্যাকটাকে গুছিয়ে নিয়েছি। সাজানোর পরে তোমাদের দেখাবো। আর দেখবে আমাদের হাউসওয়াইফদের সংসারে রান্নাঘর সাজানো, একটা ঘর সাজানো একটা ভীষণ একটা আনন্দের দিন, মানে আনন্দর মুহূর্ত থাকে আমার কাছে মনে হয়। তারপর আবার যদি রান্নাঘর হয়, যেখানে সব সময় থাকা হয়, রান্নাঘরটা মনে হয় ওটা সম্পূর্ণ আমার, ওখানে কারোর অধিকার নেই। তো আমার কাছে তো তাই মনে হয়, রান্নাঘরটা শুধুমাত্র আমার রাজত্ব চলবে যেখানটায়, যেখানে মানে কেউ কিছু করলে তাকে আমি বলবো এটা কেন ওখানে রেখেছো, ওটা কেন ওখানে রেখেছো। তো দেখো এই যে কাপড়গুলো বিছিয়ে দিয়েছি কত সুন্দর করে, একদম একটাও পড়বে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই রান্নাঘরের র্যাক সাজানোর যে আইডিয়াটা দিলাম, মানে করলাম আমি, কাপড়টা সাজিয়ে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এই দিকে সকালবেলা ওইটা গুছিয়ে তারপরে এই যে চলে এলাম ব্রেকফাস্টে খেতে। সর্বপ্রথমেই খাওয়া হচ্ছে, খাবো আর কি এই যে বাদামটা। তো তার জন্য ভেবেছি বাদাম কিছু ছাড়িয়ে নিয়ে, এখন সবগুলো ছাড়িয়ে নেব, কিন্তু সবগুলো একসঙ্গে খাবো না। তোমাদের দাদাভাইকে দিতে চেয়েছিলাম, কিন্তু ও খেতে চায় না, জানো তো। বলে কি আমার মানে মুখটা চুলকায় মুখের মধ্যে, এই বাদাম কিছুতেই খেতে চায় না। অনেক সময় বুকে বুকে একটু দিই, তখন একটু খায়। ও কাজু বাদাম খেতে ভালোবাসে, এটা খেতে অতটা ভালোবাসে না, আমারও ভালো লাগে না, তবুও খাই, কারণ খুব বাদামটা কিন্তু খুবই দরকার শরীরে সবারই কম বেশি। বিশেষ করে কাজু বাদামে ফ্যাটটা বেশি থাকে, কিন্তু আমন্ড বাদামে কিন্তু ফ্যাটটা কম থাকে। তো সেই কারণে এই বাদামটা আমি রোজ চেষ্টা করি খাওয়ার, মাঝে মাঝে ভুলে যাই, জানো তো। তো সমস্ত বাদামগুলো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এইভাবে দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেভাবে আমি এভাবে খোসা ছাড়িয়ে খেতে সকালবেলা প্রথম ব্রেকফাস্টটা এই বাদাম খেলে বেশ ভালো হয়। তো যাই হোক, এইটা ছাড়িয়ে নেব। তারপর ওদিকে ডিম সিদ্ধ করেছি, সেই ডিমটা সকালে ব্রেকফাস্ট আজ আমি করব, বাদাম, ডিম আর হচ্ছে গ্রিন টি। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট হবে আজকে।
তো বাদাম এতগুলো একসঙ্গে খাবো না, বলে দিয়েছি আগে থেকে তোমাদের। তো সেখান থেকে অল্প কিছু বাদাম নিয়ে নিলাম। আর এই যে হচ্ছে 3টে ডিম, ডিম 3টে আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। গ্রিন টি কাজের মেয়েটা যখন এসেছিলো তখন আমি বানিয়ে বোতলে করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে হাফ কাপ নিলাম, আর হাফ কাপ রয়েছে দুপুরের পরে খাবো। এবার এইটা হবে আমার ব্রেকফাস্ট। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বাদামগুলো খাওয়া অলরেডি আমি শুরু করে দিয়েছি 2-3টে করে। তো এখন একটুখানি এগুলো বসে সোফায় বসে আরাম করে খাবো। আমি আবার ডাইনিং টেবিলে খাওয়াটা হয় না, আমার বেশি টি টেবিল আর সোফায় বসেই খাওয়াটা হয়। তো এখন এটা খেয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে রান্নাবান্না করব, অনেক রান্নাবান্না আছে। তো রান্নাবান্না শেয়ার করব না তোমাদের সঙ্গে, তবে হ্যাঁ আমি আজকে একটা ইউনিক লাঞ্চ রেসিপি মানে রান্না করব, সেটা অন্য কোনো দিন শেয়ার করব তোমাদের কাছে। তো সেইটা আমি প্রথমবার ট্রাই করছি, আশা করি ভালোই লাগবে। তবে হ্যাঁ খাওয়ার পরে ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, এখন আগে এইটাকেই এনজয় করি, তারপরে বাকিটা দেখছি। ওইদিকে গুল্লু টিউশনি যাওয়ার পরে হোমওয়ার্ক করতে বসেছে আবার। মনটা তো খারাপ, কিন্তু খারাপ হলেও চলবে না, লাইফটা তো এইভাবেই চলবে, তাই না? মানে ভালো মন্দ দিয়েই জীবন। তো আমার ব্রেকফাস্ট পুরো কমপ্লিট বন্ধুরা। এখন আমি লাঞ্চ মানে দুপুরে রান্নাবান্না করব। আর এই দিকে যা যা খাই না আমি সেইগুলো সব কিছু কিন্তু ডায়েরিতে নোট করে রেখে দিই। তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, যখন আমার ওয়েট লসের পুরো জার্নিটা হবে তখন সব দেখাবো। আমি কিন্তু 8 তারিখের থেকে ওজন মানে করা শুরু করেছি, তখন 66 কেজি 80 গ্রাম ছিল। আর তখন 8 তারিখ ছিল আর কি, মে মাসের। আর আজ হচ্ছে মে মাসের 29 তারিখ। তো আজকের ডেটের ওয়েট হচ্ছে কত, 65.25। মানে কতটা সময় লাগে ভেবে দেখেছো, মানে 2 কিলো ওজন কমাতে? তো এইরকম কিছু ব্যাপার। তো আজকে আমি রান্না করেছিলাম লাউ ভর্তা, তো সেটাই আমার দুপুরের লাঞ্চ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ আর সঙ্গে থাকবে পুদিনা চাটনি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আর দুপুরবেলা রান্না করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের গুল্লুর জন্য আম দিয়ে ডিমের ঝোল, আর ওইদিকে ছিল ভেন্ডির তরকারি। তো সব কিছু রয়ে গেছে, পরে আবার ওরা খেয়ে নেবে রাতের বেলা। তো যাই হোক, আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।